বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মজনু, প্রভাষক, রসায়ন বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমি আজকে 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের অনলাইন রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের 4 জন শিক্ষক রসায়ন প্রথম পত্রের 2য় অধ্যায় তথা গুণগত রসায়নের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমি প্রথম অংশ অর্থাৎ শুরু থেকে কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত বা কোয়ান্টাম সংখ্যার পূর্ব পর্যন্ত আলোচনা করব। আমাদের অন্যান্য শিক্ষকেরা তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবেন। শুরু করছি আমার আলোচনার বিষয়। আজকের আমার এই আলোচনা থেকে তোমরা জানতে পারবে রসায়ন কি, গুণগত রসায়ন কি, পরমাণু কি এবং পরমাণুর মূল কণিকা সম্পর্কে, এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, এছাড়াও বিভিন্ন প্রকার পরমাণুর আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার ও আইসো স্টার সম্পর্কে, এছাড়া তেজস্ক্রিয় পরমাণু থেকে নির্গত বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা ও গামা রশ্মি কি, এইসব রশ্মি পরমাণু থেকে নির্গত হলে মৌলের কিরূপ পরিবর্তন ঘটে সে সম্পর্কে আমি আলোচনা করব। এবং আসছি মূল আলোচনায়। তো রসায়ন কি, এর উত্তরে আমাকে বলতে হয় রসায়ন হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বিভিন্ন রাসায়নিক পদার্থের গঠন, প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। গুণগত রসায়ন হচ্ছে রসায়নের এমনই একটি শাখা যেখানে বিভিন্ন রাসায়নিক পদার্থের গঠনগত দিক নিয়ে আলোচনা করা হয়। তাই এই অধ্যায়ে আমরা পদার্থের গঠন সম্পর্কে জানতে গিয়ে প্রথমে পরমাণুর গঠন সম্পর্কে জেনে নেব, কারণ প্রতিটি পদার্থই অতি ক্ষুদ্র কণা পরমাণু দ্বারা গঠিত। আজকের লেকচারের শুরুতে আমি বলতে চাচ্ছি পরমাণু কি। আসলে পদার্থ গঠনের মূল একক হচ্ছে পরমাণু। তো যৌগিক পদার্থসমূহ সাধারণত মৌলিক পদার্থ দ্বারা গঠিত হয়, আর এই মৌলিক পদার্থসমূহ পরমাণু দ্বারা গঠিত। তাই পরমাণুর সংজ্ঞাতে আমি বলবো পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে সাধারণত আর ভাঙা যায় না, যা অবিভাজ্য, এবং এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সাধারণত এই পরমাণু সমূহ প্রকৃতিতে স্বাধীনভাবে থাকতে পারে না, তবে কিছু ব্যতিক্রম আছে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু বিজ্ঞানী ডাল্টনের মতে পরমাণু অবিভাজ্য। বর্তমানে আমরা দেখেছি পরমাণু মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন বিদ্যমান, এবং নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে আমরা পরমাণুকে বিভক্ত করতে পারি। তো যা হোক, এই পরমাণু দ্বারাই সাধারণত মৌলিক যৌগিক পদার্থগুলি গঠিত হয়েছে। এই পরমাণু অতি সূক্ষ্ম কিছু কণা দ্বারা গঠিত। পরমাণু যেসব অতি সূক্ষ্ম কণা দ্বারা গঠিত তাদেরকে আমরা পরমাণুর মূল কণিকা বলে থাকি। পদার্থের এই মূল কণিকা সমূহ 3 প্রকারের হয়ে থাকে: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। পরমাণুর মূল কণিকা 3 প্রকার: 1 স্থায়ী, 2 অস্থায়ী, 3 কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। এই স্থায়ী মূল কণিকা হচ্ছে ওই সব কণিকা যারা
সবসময় সব পরমাণুতে থাকে। শুধু একটি ব্যতিক্রম রয়েছে, হাইড্রোজেন এর একটি আইসোটোপ পারমাণবিক ভর 1, যাকে প্রোটিয়াম বলা হয়, এই পরমাণুটিতে শুধু একটি ইলেকট্রন ও একটি প্রোটন বিদ্যমান। এই পরমাণুতে নিউট্রন থাকে না, কিন্তু অন্যান্য সকল পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নামে 3টি কণা সবসময় উপস্থিত থাকে। তাই ওই 3টি কণাকে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনকে পরমাণুর স্থায়ী মূল কণিকা বলা হয়। এছাড়া পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, পাইমেসন ইত্যাদি বিভিন্ন প্রায় 100 প্রকারের অস্থায়ী মূল কণিকা আছে, যা কখনো কখনো পরমাণুতে উপস্থিত থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই থাকে না। এই স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা বাদেও কিছু ভারী কণা কখনো কখনো পরমাণুতে দেখা যায়। ওই সব ভারী কণাকে কম্পোজিট কণিকা নামকরণ করা হয়েছে। যেমন ডিউটেরন ও আলফা কণিকা হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা। তো যেহেতু অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা পরমাণুতে অধিকাংশ সময়ই অনুপস্থিত থাকে, তাই পরমাণুর 3টি স্থায়ী মূল কণিকা, যা ছাড়া আমাদের পরমাণু সাধারণত গঠিত হতে পারে না, সেই 3টি স্থায়ী মূল কণিকা সম্পর্কে আমাদের ব্যাপক ধারণা লাভ করতে হবে, ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। এই 3টি মূল কণিকা নাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের সাধারণত ইলেকট্রনকে ই প্রতীক দ্বারা এবং প্রোটনকে পি বা এইচ প্লাস প্রতীক দ্বারা এবং নিউট্রনকে এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই 3টি স্থায়ী মূল কণিকার চার্জ বা আপেক্ষিক চার্জ, ভর এবং প্রকৃত ভর ও প্রোটনের তুলনায় ভর আমাদের জানতে হবে, এবং এইসব স্থায়ী মূল কণিকা কারা কিভাবে আবিষ্কার করলেন সে সম্পর্কেও আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। তাই আমি এই চার্টে স্থায়ী 3টি মূল কণিকা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের বিশদ বর্ণনা দিয়েছি। ইলেকট্রন এর প্রতীক ই, এর চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। ইলেকট্রন চার্জের দিক থেকে ঋণাত্মক, তাই এখানে মাইনাস চিহ্নটি ব্যবহৃত হয়েছে। অপরদিকে প্রোটনকে পি দ্বারা বা এস প্লাস দ্বারা প্রকাশ করা হয় এবং এর চার্জ ধনাত্মক এবং সেটি ইলেকট্রনের সমান পরিমাণ, তাই এর চার্জকে +1.6 × 10⁻19 কুলম হিসেবে ধরা হয়েছে। নিউট্রনকে স্মল লেটার এন দ্বারা প্রকাশ করা হয় এবং এটি নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রাল বিধায় এর চার্জ 0। ইলেকট্রনের এই চার্জকে আপেক্ষিকভাবে -1 এবং প্রোটনের চার্জকে +1 দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু নিউট্রন নিরপেক্ষ, তাই এর আপেক্ষিক চার্জ 0 হবে। এই 3টি কণার মধ্যে সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। ভরের দিক থেকে সবচেয়ে কম হচ্ছে ইলেকট্রনের ভর। প্রকৃতপক্ষে একটি প্রোটনের ভরের তুলনায় একটি ইলেকট্রনের ভর 1837 ভাগের 1 ভাগ। তো আমরা প্রোটনের ভর জানতে পারলে সহজে ইলেকট্রনের ভর নির্ণয় করতে পারবো, কারণ প্রোটনের ভরকে 1837 দ্বারা ভাগ করলে আমরা ইলেকট্রনের ভর পেয়ে যাব। যা হোক, প্রোটনের ভর 1.672 × 10⁻24 গ্রাম, কিন্তু ইলেকট্রনের ভর পাওয়া যায় 9.1 × 10⁻28 গ্রাম। এই প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে সাধারণত একটি প্রোটন ও ইলেকট্রনের সমন্বয়ে সাধারণত একটি নিউট্রন তৈরি হয়। অর্থাৎ একটি নিউট্রনকে বিভাজিত করলে একটি প্রোটন ও ইলেকট্রন পাওয়া যায়। তাই স্বভাবতই নিউট্রনের ভর প্রোটন ও ইলেকট্রনের ভরের চেয়ে বেশি হয় বা তাদের ভরের যোগফলের সমান হয়।
নিউটনের ভর 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম ধরা হবে। আমরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আবিষ্কার এর ঘটনা থেকে জানি ইলেকট্রন আবিষ্কার হয়েছে ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে এবং প্রোটন আবিষ্কার হয়েছে ক্যানাল রশ্মি পরীক্ষার সাহায্যে। আবার নিউট্রন আবিষ্কার হয়েছে বেরিয়াম ধাতুর উপর আলফা কণা বিচ্ছুরণ করে। তো এইসব পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানতে পারি যে থমসন ইলেকট্রনের আবিষ্কারক। 1897 সালে বিজ্ঞানী যে থমসন ইলেকট্রন নামকরণ করে। 1911 সালে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন এবং 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। এখানে আমি ইলেকট্রনের চার্জ এবং ভর সম্পর্কিত আরেকটু তথ্য উল্লেখ করতে চাই। ইলেকট্রন এর চার্জকে আমরা সাধারণত এখানে কুলম, এসআই একক কুলম এ ব্যবহার করেছি। ইলেকট্রনের চার্জ সম্পর্কে আমরা বলতে পারি 10 কুলম ইকুয়াল 1 EMU ইকুয়াল 3 ইন্টু 10⁻10 ESU। কখনো কখনো ইলেকট্রনের চার্জকে কুলম হিসাবে না এসে EMU বা ESU এককে আসতে পারে। তাই আমাদের এই সম্পর্কটা জানা থাকলে এবং কুলম এককে ইলেকট্রনের চার্জের মান মনে থাকলে আমরা সহজে তা EMU এবং ESU এককে কনভার্ট করে সঠিক উত্তর পেয়ে যাব। আবার ভরের দিক থেকে আমরা প্রোটনের ভরকে সাধারণত 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম ভরকে 1 AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট এবং বা 1 ডাল্টন হিসাবে প্রকাশ করে থাকি। তাই ভরের দিক থেকে একটি ইলেকট্রনের ভর কত EMU বা কত ডাল্টন তা আমরা এই সম্পর্ক থেকে ইলেকট্রনের ভর AMU বা ডাল্টন এককে পেয়ে যাব। এখানে উল্লেখ্য যে EMU এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এবং ESU এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। পরমাণুর গঠন সম্পর্কে জানতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম পরমাণুর অস্তিত্ব খুঁজে পান। বিজ্ঞানী ডাল্টন তার পরমাণুবাদে বলেছিলেন একই মৌলের পরমাণুগুলির ভর একই রকম হবে, কিন্তু প্রকৃতপক্ষে একই মৌলের বিভিন্ন ভরের পরমাণু পাওয়া যায়। সে থেকে শুরু হলো আইসোটোপের ধারণা। তো যা হোক, বর্তমানে বিভিন্ন পরমাণুর ভরের সাথে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা ইত্যাদির সম্পর্ক উপর ভিত্তি করে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার এবং আইসো স্টার এইসব শব্দের অবতারণা ঘটেছে। দেখেছি আইসোটোপ, আইসো শব্দের অর্থ সমান, টোপ অর্থ অবস্থান, একই অবস্থান, সমান অবস্থান। এখানে আইসোটোপের টোপ এই প শব্দটা থেকে প বর্ণটি দেখে আমরা বুঝে নিব প্রোটন সংখ্যা সমান যদি হয় একাধিক মৌলের, তবে তারা পরস্পরের আইসোটোপ। তাহলে যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান, যেমন কার্বন 612, কার্বন 614, এই যে কার্বনের দুটি পরমাণু
এতে প্রোটনের সংখ্যা 6, ভর সংখ্যা 12, অর্থাৎ নিউট্রন সংখ্যা 6। এই কার্বন পরমাণুতে প্রোটন সংখ্যা 6 কিন্তু ভর সংখ্যা 14, অর্থাৎ নিউট্রন সংখ্যা 8। এরূপ একই মৌলের পরমাণু বা যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা আইসোটোপ বলে থাকি। আইসোটোপ হচ্ছে একই মৌলের ওইসব পরমাণু যাদের ভর সংখ্যা ভিন্ন, বা যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। আবার যেসব মৌলের নিউট্রন সংখ্যা সমান, আইসোটোন, নিউট্রনের টোন, যেমন অক্সিজেন 8, এই দুটি মৌল পরস্পর আইসোটোন, এই দুটি মৌল পরস্পর আইসোটোপ। এই দুটি মৌলের নিউট্রন সংখ্যা সমান। এই কার্বন 14, এই মৌলে নিউট্রন হচ্ছে 8টি এবং অক্সিজেন 16, এখানে নিউট্রন সংখ্যা 8। তাই এই দুটি মৌল নিউট্রন সংখ্যা সমান হওয়ায় এদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। আবার নাইট্রোজেন 7, 14, এই দুটি মৌলকে আমরা আইসোবার বলে থাকি। আইসোটোন হচ্ছে এই দুটি মৌল। আইসো মানে সমান, বার দুটি ভরের শেষে র আছে, তাই মিল করে আমরা বলতে পারি যে সব মৌলের ভর সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। এই দুটি মৌল পরস্পরের আইসোবার। আবার এমনও দেখা গিয়েছে কার্বন C14, স্মল লেটারের M, অর্থাৎ মেটাস্টাবর, এই দুটি মৌল অর্থাৎ পারমাণবিক সংখ্যাও একই, ভর সংখ্যাও একই, কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠনে পার্থক্য থাকে। এরূপ মৌল দুটিকে বা মৌলসমূহকে আমরা আইসোমার বলে থাকি। আইসোমার কারা? যেসব মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই কিন্তু অভ্যন্তরীণ গঠনে ভিন্নতা থাকে তাদেরকে আইসোমার বলে। এই আইসোমার থেকে আপনা আপনি গামা রশ্মি নির্গত হয়ে তার আইসোমার ধাতুতে পরিণত হতে পারে। তুলনামূলকভাবে এই আইসোমারটি এর তুলনায় অধিক অস্থিতিশীল। আইসো ইলেকট্রন আমরা যদি লক্ষ্য করি, ফ্লোরাইড আয়ন, নিয়ন, সোডিয়াম প্লাস আয়ন, এইসব মৌল বা আয়নের মধ্যে ইলেকট্রনের সংখ্যা সমান। যেহেতু আইসো অর্থ সমান, ইলেকট্রনের সংখ্যা যাদের সমান তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রন। এর ইলেকট্রন সংখ্যা 10, নিয়নের ইলেকট্রন সংখ্যা 10 এবং সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যাও 10। তাই এরা পরস্পরের আইসো ইলেকট্রন। আইসো ডায়াফার নামে একটি শব্দ রসায়নে ব্যবহৃত হয়, যাদের নিউট্রন মাইনাস প্রোটন, অর্থাৎ নিউট্রন ও প্রোটন সংখ্যার বিয়োগফল বা পার্থক্য যাদের সমান তাদেরকে আমরা আইসো ডায়াফার বলি। যেমন ফসফরাস 1531 এবং পটাশিয়াম 1939। এই মৌলে নিউট্রন সংখ্যা হচ্ছে 16টি, প্রোটন সংখ্যা 15টি। নিউট্রন মাইনাস প্রোটন করলে আমরা পাবো 1টি। এই মৌলে নিউট্রন হচ্ছে 20টি
এবং প্রোটন হচ্ছে 19টি। নিউট্রন থেকে প্রোটন বাদ দিলে পাবো 1। এই উভয় মৌলে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য বা বিয়োগফল সেম বা সমান বা একই, তাই এদেরকে বলা হবে আইসোডায়াফার। তাহলে আমরা আইসোডায়াফারকে এভাবে সংজ্ঞায়িত করব যে সব মৌলের নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে পরস্পরের আইসোডায়াফার বলে। আবার আইসোস্টার নামে একটি শব্দ রসায়নে পাওয়া যায়। সেক্ষেত্রে লক্ষ্য করব অণুতে বিদ্যমান পরমাণু সংখ্যা সমান এবং তাদের ইলেকট্রনের সংখ্যা সমান। এখানে নাইট্রোজেনের 2টি পরমাণু এবং মোট 14টি ইলেকট্রন বিদ্যমান। অপরদিকে কার্বন মনোঅক্সাইডে 2টি পরমাণু এবং কার্বনের 6টি ও অক্সিজেনের 8টি, মোট 14টি ইলেকট্রন বিদ্যমান। তাই এরা পরস্পরের আইসোস্টার। তাহলে আইসোস্টার কি? যেসব অণুতে পরমাণু সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোস্টার বলে। আমরা পদার্থের বিভিন্ন প্রকার পরমাণু নিয়ে আলোচনা করতে গিয়ে দেখি কিছু কিছু পরমাণু বা পদার্থ থেকে আপনা আপনি কিছু রশ্মি বা কণা বিকিরিত হয়। ওইসব পদার্থকে আমরা তেজস্ক্রিয় পদার্থ বলে থাকি। আর তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা রশ্মি বা কণা। তেজস্ক্রিয় রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানী মাদাম কুরি, পিয়েরে কুরি একাধিকবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। তেজস্ক্রিয় রশ্মি চার্জের দিক থেকে দেখা যায় কিছু রশ্মি আছে ধনাত্মক, তাদেরকে আলফা রশ্মি বা আলফা কণা, এবং কিছু রশ্মি আছে ঋণাত্মক, তাদেরকে বিটা রশ্মি বা বিটা কণা, এবং কিছু রশ্মি আছে নিরপেক্ষ, তাদেরকে গামা রশ্মি। অর্থাৎ আলফা, বিটা ও গামা রশ্মি 3টিতে ভাগ করে নিয়েছিলেন। আলফা রশ্মি হচ্ছে ওইসব তেজস্ক্রিয় রশ্মি যা চার্জের দিক থেকে ধনাত্মক। পরবর্তীতে গবেষণা করে দেখা যায় আলফা রশ্মি মূলত হিলিয়াম নিউক্লিয়াসের তুল্য। অর্থাৎ হিলিয়াম পরমাণুর 2টি প্রোটন ও 2টি ইলেকট্রন থাকে। 2টি ইলেকট্রন অপসারিত করলে যে হিলিয়ামের নিউক্লিয়াসটি অবশিষ্ট থাকে তা আলফা রশ্মির সাথে তুলনীয় হয়। তাই আলফা রশ্মির সংজ্ঞাতে আমরা বলবো আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত তেজস্ক্রিয় রশ্মি যা হিলিয়াম নিউক্লিয়াসের তুল্য। অপরদিকে বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত তেজস্ক্রিয় রশ্মি যা ইলেকট্রনের তুল্য। অপরদিকে গামা রশ্মি হচ্ছে ওইসব তেজস্ক্রিয় রশ্মি যা চার্জ বিহীন এবং যা সাধারণত আলোক রশ্মির সাথে তুল্য। তাই আমরা কোনো মৌল থেকে যখন এইসব রশ্মি নির্গত হতে দেখি তখন সেসব মৌলের কি পরিবর্তন ঘটে তা জেনে নিই। যেমন এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা Z এবং ভর সংখ্যা A। এই এক্স মৌল হতে যদি একটি আলফা রশ্মি নির্গত হয়, এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 2 হ্রাস পায়। এখান থেকে যদি একটি আলফা রশ্মি নির্গত হয়, অর্থাৎ মাইনাস আলফা রশ্মি এমনটি যদি বলা হয়, অর্থাৎ এখান থেকে এই আলফা রশ্মি বা এই কণাটি নির্গত হলো, আমরা এখানে এভাবে দেখাতে পারি অথবা এভাবেও লিখতে পারি। এটা আলফা রশ্মি। এখান থেকে যখন একটা আলফা রশ্মি বেরিয়ে যায় তখন কি অবশিষ্ট থাকে? দেখা যায় এখান থেকে পারমাণবিক সংখ্যা 2 কমে গেছে এবং ভর সংখ্যা 4 হ্রাস পেয়েছে। তাই Z-2 এবং A-4 এরূপ একটি
মৌল পাবো, ধরে নিই মৌলটা ওয়াই। তাহলে কোনো মৌল হতে একটি আলফা রশ্মি নির্গত হলে সেই মৌলের পারমাণবিক সংখ্যা 2 হ্রাস পায় এবং ভর সংখ্যা 4 হ্রাস পায়। অনুরূপভাবে আমি যদি বলি কোনো মৌল থেকে একটি বিটা রশ্মি নির্গত হলে মৌলটির কিরূপ পরিবর্তন ঘটবে। বিটা রশ্মি হচ্ছে এরূপ একটি কণা, সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যা -1 ধরা হয় এবং যে মৌল থেকে বিটা রশ্মি নির্গত হয় সেই মৌলের পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায় এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। এখানে যেহেতু ভর 0, তাই ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এখানে কিউ নামে একটি মৌল দেখব। কোন মৌল থেকে যদি একটি বিটা রশ্মি নির্গত হয় সেই মৌলের পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, অর্থাৎ পর্যায় সারণীতে তার অবস্থান 1 ঘর ডান দিকে সরে যায়। এবং একটি আলফা রশ্মি নির্গত হলে যে মৌল সৃষ্টি হয় তা পূর্বের মৌল অর্থাৎ আদি মৌল থেকে পারমাণবিক সংখ্যা 2 কমে যায়, ফলে পর্যায় সারণীতে 2 ঘর বাম দিকে সেই মৌলের অবস্থান সরে যায়। অপরদিকে গামা রশ্মি নির্গত হলে সেই মৌলের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মৌলটির পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই থাকে, শুধুমাত্র মৌলের আইসোমার সৃষ্টি হয় এক্স জেড এন। এটা যদি থাকে মেটা স্টেবল, এটা স্টেবল হয়। অর্থাৎ তারই কোনো মৌল থেকে গামা রশ্মি নির্গত হলে সেই মৌলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা একই থাকে, কিন্তু শুধু গঠনগত একটু পরিবর্তন হয়। তাই আমরা এক্স এর পরিবর্তে বিভিন্ন রকম এর মৌল নিয়ে হিসাব করে দেখাতে পারি। যেমন কার্বন 614, এর থেকে একটি আলফা রশ্মি নির্গত হলে আলফা রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 4 হবে, ভর সংখ্যা 4 হ্রাস পাবে, 10 হবে। পারমাণবিক সংখ্যা 4 হলে মৌলটি হবে বেরিলিয়াম। এই মৌলটি হতে একটি বিটা রশ্মি নির্গত হলে এই মৌলের পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, পারমাণবিক সংখ্যা হবে 7 এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। পারমাণবিক সংখ্যা 7 হলে মৌলটি হবে নাইট্রোজেন। অপরদিকে এই মৌল থেকে একটি গামা রশ্মি নির্গত হলে সেই মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে এবং সেক্ষেত্রে তার একটি আইসোমার তৈরি হবে। এভাবে যে কোনো মৌল থেকে আমরা পারমাণবিক আলফা বিটা ও গামা রশ্মি নির্গত হলে সেই মৌলের কিরূপ পরিবর্তন ঘটে তা সহজে বের করে নিতে পারি। এখানে উল্লেখ্য যে কোন মৌল থেকে বিটা রশ্মি নির্গত হলে সেই মৌলের পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? মনে করি কার্বন 614, এই মৌল থেকে একটি বিটা রশ্মি নির্গত হচ্ছে, তাহলে নাইট্রোজেন 714 এই মৌলটি তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? এই মৌলের নিউক্লিয়াসটি যদি অঙ্কন করি, তাহলে এই মৌলের নিউক্লিয়াসে প্রোটন আছে 6টি এবং নিউট্রন আছে 8টি। এই নিউট্রন 8টি থেকে একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন ও একটি ইলেকট্রনে পরিণত হয়। যখন এই মৌল থেকে একটি বিটা রশ্মি নির্গত হয় তখন এই মৌলের নিউক্লিয়াস একটি নিউট্রন হ্রাস পায়, 8টি নিউট্রনের একটি নিউট্রন হ্রাস পায়, অর্থাৎ নিউট্রন সংখ্যা হয় 7। এবং যে নিউট্রনটি হ্রাস পায় সেই নিউট্রনটি একটি প্রোটন ও একটি ইলেকট্রনে পরিণত হয়। আমরা জানি একটি নিউট্রন সমান একটি প্রোটন প্লাস ইলেকট্রন। তাই নিউট্রন একটি যখন ভেঙে একটা প্রোটন এ পরিণত হয় তখন প্রোটনের সংখ্যা 1 বেড়ে যায়। প্রোটনের সংখ্যা 1 বেড়ে যায়
তখন মোট প্রোটন হয় 7টি এবং নিউট্রন একটি হ্রাস পেয়ে হয় 8 থেকে 1 হ্রাস পেয়ে হয় 7টি। তাই মোট প্রোটন ও নিউট্রনের সংখ্যা 14 অপরিবর্তিত থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা 1 কমে যায়, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যা তাই 1 বৃদ্ধি পেয়েছে এবং প্রোটন ও নিউট্রনের সমষ্টি 14 থেকে যায়। তাই আসলে দেখা যায় বিটা রাশি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের নিউট্রন ভেঙে যে প্রোটন ও ইলেকট্রন সৃষ্টি হয়, সেই ইলেকট্রনটি হচ্ছে মূলত বিটা রাশি। তাহলে বিটা রাশি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ইলেকট্রন। আসলে নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না, নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন, কিন্তু নিউট্রন ভেঙে একটি প্রোটন ও একটি ইলেকট্রন তৈরি হয়, আর সেই ইলেকট্রনটি যখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় তখনই আমরা তাকে বলি বিটা রশ্মির নির্গমন। আজ এ পর্যন্তই। ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।